আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরুতেই শিরোনাম। কোন কোন দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী? চীন, রাশিয়া ও ইরান আতঙ্কে অস্ত্র বিক্রি বেড়েছে। কেন আল আকসা ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ বোঝার চাবিকাঠি? রমজানেও ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। গাজা ইস্যুতে বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান, গর্জে ওঠেন নেতানিয়াহু। এবার বিস্তারিত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিপর্যয়মূলক রাষ্ট্রগুলোর আগ্রাসী ভঙ্গির কারণে গত ৫ বছরে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় অস্ত্র বিক্রি বেড়েছে। থিঙ্ক ট্যাঙ্ক সোমবার বলেছেন, 2014-18 সালের তুলনায় 2019-23 সালের ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র কেনার মাত্রা দ্বিগুণ বেড়েছে। ইউক্রেন বৃহত্তম আঞ্চলিক ও বিশ্বের চতুর্থ বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানি হয়েছে এশিয়ায়, 37%। এক্ষেত্রে বেশি ভূমিকা রেখেছে এশিয়ার মার্কিন মিত্র জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এসআইপিআরআই এর অস্ত্র হস্তান্তর কর্মসূচির একজন সিনিয়র গবেষক পিটার ওয়েজম্যান বলেছেন, এগুলোর পেছনে একটি মূল কারণ হল চীনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ। উদাহরণস্বরূপ, উত্তর কোরিয়া ও চীনে পৌঁছাতে সক্ষম 400টির দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়ে অস্ত্র আমদানি 2.5 গুণ বাড়িয়েছে জাপান। মার্কিন মিত্র কাতার, মিশর ও সৌদি আরবও মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে, যা বৈশ্বিক আমদানির প্রায় 30%। ওয়েজম্যান আল জাজিরাকে বলেছেন, এটা শুধু ইরানের ভয় নয়, এটি আসলে যুদ্ধের ভয়। গত 10 বছরে সৌদি আরব প্রকৃতপক্ষে সেই অস্ত্রগুলো মূলত ইয়েমেন সহ নিজেদের পরিচালিত অন্যান্য অভিযানগুলোতে ব্যবহার করেছে। একে প্রক্সির মাধ্যমে ইরানের সঙ্গে দেশটির সরাসরি সংঘর্ষ হিসেবে মনে করা হয়। অবশ্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাও এক্ষেত্রে ভূমিকা রেখেছে। উদাহরণস্বরূপ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে যুদ্ধবিমানের অর্ডার দিয়ে অবরোধ আরোপ করার পর কাতার তার অস্ত্র আমদানি 4 গুণ বাড়িয়েছে। গ্রিসের আমেরিকান কলেজের ইতিহাসের অধ্যাপক কনস্টান্টিনোস ফিলিস বলেন, আমরা একটি পরিবর্তনশীল বিশ্বে রয়েছি। এটি প্রবাহমান ও অস্থির। জাতিসংঘেরও একটি ভূমিকা আছে। মার্কিন শক্তি তাদের ওপর আক্রমণ ঠেকাতে পারবে কিনা তা নিয়ে পশ্চিমপন্থী রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় রয়েছে। ফিলিস আরও বলেন, তারা বলছে, আমি যদি পুনরায় অস্ত্র না দেই, আমাকে রক্ষা করার মতো কেউ নেই। আগের মতো বহুপাক্ষিক শক্তিশালী ব্যবস্থাও নেই। তাই আমাকে ভবিষ্যতের আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। শীর্ষ রপ্তানিকারক হিসেবে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা মিত্ররাও সবচেয়ে বড় রপ্তানিকারক। মিত্ররা ব্যয় বাড়ানোর কারণে শীর্ষ অস্ত্র রপ্তানিকারক হিসেবে নেতৃত্ব দেওয়ার পথ প্রশস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের। ফলস্বরূপ বিশ্ববাজারে দেশটির অস্ত্র রপ্তানি 42% পৌঁছেছে। 2013 থেকে 2018 সালে রপ্তানির পরিমাণ ছিল 32%। আরেকটা কারণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যাদের কাছে রপ্তানিযোগ্য পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2 রয়েছে। আর অধিকাংশ মার্কিন মিত্রই এখন তাদের বিমান বাহিনীকে স্টিলথ প্রযুক্তিকে স্থানান্তর করতে শুরু করেছে। F-35, ইউরোফাইটার টাইফুন ও ফ্রান্সের রাফালেস সহ ইউরোপে প্রায় পরবর্তী প্রজন্মের 800 যুদ্ধবিমান রয়েছে। তবে পশ্চিমা প্রধান মিত্রদের কাছে বিক্রি বাড়ার ধরন দেখে অনুমান করা যায় কারণগুলো রাজনৈতিক। এতে অন্যান্য পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীদেরও লাভ হয়েছে। রাশিয়াকে পেছনে ফেলে রপ্তানিকারক হিসেবে দ্বিতীয় স্থানে আসার জন্য রপ্তানি প্রায় অর্ধেক বাড়িয়েছে ফ্রান্স। ইতালিও তাদের রপ্তানি প্রায় দ্বিগুণ করেছে। ফরাসি যুদ্ধবিমানের অর্ডার এসেছে প্রচুর। গত 5 বছরে 4.5 প্রজন্মের 23টি রাফালে যুদ্ধবিমানের বিক্রি বেড়ে দাঁড়িয়েছে 94-তে। বর্তমানে আরও 193টির অর্ডার রয়েছে।
প্রকৃতপক্ষে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড সহ 2019 থেকে 2023 সাল পর্যন্ত শুধু ইউরোপ থেকে বিশ্বের 31% অস্ত্র রপ্তানি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়াও একটি প্রধান রপ্তানিকারক হিসেবে আবির্ভূত হয়। পোল্যান্ডের সঙ্গে ট্যাঙ্ক, কামান, বিমান ও রকেট আর্টিলারির বড় চুক্তি স্বাক্ষর করেছে দেশটি। এর বিপরীতে চীন 5.8% বিক্রি করেছে। দেশটির মোট রপ্তানির 60% পাকিস্তানে যাচ্ছে এবং বাকি অংশের বেশিরভাগ যাচ্ছে বাংলাদেশ ও থাইল্যান্ডে। রাশিয়া একসময় অস্ত্র বিক্রিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী ছিল। ইউক্রেন যুদ্ধের কারণে দেশটি তার রপ্তানি প্রায় অর্ধেক কমিয়ে 11% নিয়ে এসেছে। রাশিয়ান রপ্তানি আংশিকভাবে হ্রাস পাচ্ছে, কারণ গত শতকের 90-এর দশক থেকে চীন ক্রমবর্ধমানভাবে তার নিজস্ব অস্ত্র তৈরি করছে। সেই সঙ্গে রাশিয়ার বড় ক্রেতা ভারত রুশ প্রযুক্তি ও সরবরাহের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ওয়েজম্যান বলেন, রাশিয়ার সরঞ্জাম থেকে ভারত দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। এমন কিছু অর্ডার রয়েছে যা এখনও ডেলিভারি করতে পারেনি মস্কো। উদাহরণস্বরূপ, পারমাণবিক চালিত সাবমেরিন যা রাশিয়া এই বছর বা পরের দিকে সরবরাহ করবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কিছু ফ্রিগেট ও কয়েকটি বিমান রয়েছে। গত 20 বছরে ফ্রান্স ও ইসরায়েলের মতো দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছে ভারত। সূত্র ইত্তেফাক, STT। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর তাদের আকস্মিক হামলাকে অপারেশন আল আকসা স্টর্ম হিসেবে অভিহিত করেছিল। জেরুজালেমের এই আল আকসা মসজিদটি ঐতিহাসিকভাবে ইহুদি ও মুসলমানদের মধ্যে উত্তেজনা ঘনীভূত হওয়ার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে মসজিদটি একটি শান্তি চুক্তির আওতায় জর্ডানের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটির একটি ওয়াকফ ট্রাস্ট এটি পরিচালনা করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বর্তমান পরিস্থিতির পেছনে অন্যান্য কারণের মধ্যে আল আকসার মতো ইসলামের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ইসরায়েলি আগ্রাসনকে একটি বড় কারণ বলে মনে করেন, যদিও এই দাবি অস্বীকার করে আসছে ইসরায়েলি সরকার। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মূলত পশ্চিম তীর শাসন করেন এবং গাজার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। চলতি বছর আরব এবং ইসরায়েলিদের মধ্যে এই চলমান উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন ইসরায়েলি পুলিশ সহিংসভাবে এই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ইসরায়েলের দাবি, সহিংস হিসাবে চিহ্নিত মুসলমানদের গ্রেফতার করার জন্যই পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছিল। ওই সংঘর্ষের অনেক ছবি ছড়িয়ে পড়লে ফিলিস্তিনি অঞ্চলে এবং সমগ্র মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনাটি ঘটেছে মুসলমানদের পবিত্র রমজান মাসে এবং ইহুদিদের ধর্মীয় উৎসব জিউইশ পাস ওভার ছুটির প্রাক্কালে। এখানে আল আকসা মসজিদের ইতিহাস ব্যাখ্যা করা দরকার। ইসরায়েলে হামাসের আক্রমণ এবং গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা আক্রমণের পর থেকে এই বিষয়টি বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একেশ্বরবাদী ধর্মের কেন্দ্র ইসলাম ধর্ম মতে 620 খ্রিস্টাব্দে একই রাতে ইসলামের নবী মুহাম্মদকে মক্কা থেকে আল আকসা এবং সেখান থেকে বেহেশতে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন থেকে জানা যায়, মুসলমানরা যাদের নবী বলে মনে করতেন তারাও সেখানে প্রার্থনার জন্য গেছেন। তাদের মধ্যে রয়েছেন ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইলিয়াস এবং ঈসা। পূর্ব জেরুজালেমের পুরাতন শহরের কেন্দ্রস্থলে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এই আল আকসা মসজিদ, যা মুসলমানদের কাছে আল হারাম আল শরীফ বা মুসলমানদের পবিত্র স্থান নামে পরিচিত। পুরো প্রাঙ্গণে মুসলমানদের দুটি পবিত্র স্থান রয়েছে, সেগুলো হলো সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক এবং আল আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামেও পরিচিত, যা 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। প্রায় 14 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই স্থানটি ইহুদিদের কাছে হাড় বা বাইত বা টেম্পল মাউন্ট নামে পরিচিত। এই একই স্থান বা টেম্পল মাউন্ট ইহুদিদের কাছেও সবচেয়ে পবিত্র স্থান। তারা বিশ্বাস করে যে রাজা সোলেমান 3000 বছর আগে এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল, যেটি ধ্বংস করে দিয়েছিল ব্যাবিলিয়নরা। ওই জায়গায় নির্মিত দ্বিতীয় উপাসনালয়টিও 70 খ্রিস্টাব্দের রোমানরা ধ্বংস করে দেয়। এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল, যা একই সাথে ধ্বংস হয়। সেই উপাসনালয়ের শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটি এখনও টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান। বর্তমানে আল আকসা কে পরিচালনা করে? ইসরায়েলের সঙ্গে 1967 সালে তাদের আরব প্রতিবেশীদের যুদ্ধ বাধে। ওই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল মসজিদ প্রাঙ্গণটি দখল করে নেয়। সেই সাথে পূর্ব জেরুজালেমের বাকি অংশ এবং
পশ্চিম তীরের নিকটবর্তী অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এসব এলাকা তখন মিশর এবং জর্ডানের নিয়ন্ত্রণে ছিল এবং ইসরায়েলের এই পদক্ষেপ কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। বর্তমানে পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে থাকলেও আল আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ করে জর্ডান। আল আকসার দুটি মুসলিম উপাসনালয়ের আনুষ্ঠানিক তত্ত্বাবধায়ক হলেন জর্ডানের বাদশাহ। স্থানটি তদারকি করছে জর্ডানের একটি ওয়াকফ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি স্বাধীন সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে, যেখানে ইসরায়েলি সরকারের কেউ নেই। অমুসলিমরাও আল আকসা পরিদর্শন করতে পারে, তবে শুধুমাত্র মুসল্লিদেরই মসজিদ প্রাঙ্গণে ভিতরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। ইসরায়েলের প্রধান র্যাবাই বা ইহুদিদের প্রধান ধর্মগুরু ইহুদিদের টেম্পল মাউন্ট প্রাঙ্গণে প্রবেশ করতে নিষেধ করেছেন, কারণ তারা মনে করেন এই স্থানটি এতটাই পবিত্র যে এখানে পা ফেলা যায় না। ইসরায়েলের সরকার খ্রিস্টান এবং ইহুদিদের শুধুমাত্র পর্যটক হিসেবে ওই পবিত্র স্থানটি দেখার অনুমতি দেয়। দিনে 4 ঘন্টা করে সপ্তাহে 5 দিন এই উপাসনালয় পরিদর্শনের সুযোগ দেয়া হয়। ইহুদিরা টেম্পল মাউন্টের নিচে ওয়েস্টার্ন ওয়ালে বা পশ্চিম দেয়ালে প্রার্থনা করে, যাকে সলোমনের নির্মিত উপাসনালয়ের শেষ অবশিষ্টাংশ বলে মনে করা হয়। আল আকসায় কি সংঘাত ছড়িয়ে পড়েছে? 2000 সালে তৎকালীন ইসরায়েলের প্রধান বিরোধী দলের নেতা আরিয়েল শ্যারন ডানপন্থী লিকুদ পার্টির আইন প্রণেতাদের একটি দলকে ওই স্থানে নিয়ে যান। সেখানে তিনি তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন, টেম্পল মাউন্ট আমাদের হাতে রয়েছে এবং আমাদের হাতেই থাকবে। এটি ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এবং টেম্পল মাউন্টে যাওয়া প্রতিটি ইহুদির অধিকার। আর সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে ফিলিস্তিনিরা। এরপর বড় ধরনের সংঘর্ষ শুরু হয়, যার ফলে শুরু হয় দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার। সেই সহিংসতার ঘটনা প্রবাহ আল আকসা ইন্তিফাদা নামেও পরিচিত। ওই সংঘাতে 3000-এর বেশি ফিলিস্তিনি এবং প্রায় 1000 ইসরায়েলি মারা যায়। এরপর 2021 সালের মে মাসে নিজেদের এলাকা থেকে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করে ফিলিস্তিনিরা এবং আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষে জড়িত হয়, যার ফলে অন্তত 163 জন ফিলিস্তিনি এবং 17 জন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হন। এর প্রতিক্রিয়ায় ইসলামপন্থী দল হামাস গাজা উপত্যকা থেকে জেরুজালেমের দিকে রকেট নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলের সাথে তাদের টানা 11 দিন ধরে সংঘর্ষ চলে। 3 দশকের মধ্যে গত বছর প্রথমবারের মতো ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের ছুটির মধ্যে ইসলামের পবিত্র রমজান মাস পড়ে। একদিন ইসরায়েলি পুলিশ পাসওভারকে সামনে রেখে ইহুদি শরণার্থীদের মসজিদ প্রাঙ্গণ ঘুরিয়ে দেখালেন প্রস্তুতি নিচ্ছিলেন। ইহুদি দর্শনার্থীদের কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগে ইসরায়েলি পুলিশ যখন মসজিদ প্রাঙ্গণটি পরিষ্কার করছিল, ঠিক সেই সময় সংঘাত বেঁধে যায়। পুলিশের দাবি, বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা ওয়েস্টার্ন ওয়াল লক্ষ্য করেও পাথর ছুঁড়েছে। এরপর এপ্রিল মাসে পুলিশ আল আকসা মসজিদে অভিযান চালায়। তাদের দাবি, বিক্ষোভকারীরা মসজিদের ভিতরে প্রার্থনাকারীদের সাথে নিয়ে স্থানটি অবরোধ করে রেখেছে। ইহুদি চরমপন্থীরা পাসওভারের সময় টেম্পল মাউন্টে একটি ছাগল কুরবানি দেওয়ার পরিকল্পনা করেছিল, এমন খবরকে ঘিরে প্রতিবাদ শুরু হয়। রোমানরা এই উপাসনালয় ধ্বংস করার আগে বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী ওই স্থানে আগেও ছাগল বলি দেওয়া যেত। ইসরায়েলি পুলিশ এবং ধর্মীয় কর্তৃপক্ষ বলেছে যে তারা এমন কাজ করতে দেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে পুলিশকে অবশ্যই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে, সব ধর্মের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং টেম্পল মাউন্টে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। তবে মসজিদ পরিচালনাকারী ইসলামিক ওয়াকফের দাবি, ইসরায়েলি পুলিশ এই অভিযানের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় বা মসজিদের পবিত্রতা ও সেখানকার নিয়ম রীতিকে লঙ্ঘন করেছে। বিশ্বজুড়ে মুসল্লিরা তারাবি নামাজ আদায়ের মাধ্যমে রোজার প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ের অধিকারকেও কেড়ে নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। খবর আনাদোলু নিউজ এজেন্সির। প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলি পুলিশ। রোববার পবিত্র রমজানের প্রথম তারাবি নামাজ আদায়ের জন্য আসা কয়েকশো ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ করতে বাধা এবং তাদের অনেককে মারধর করে ইসরায়েলি পুলিশ। খবর আনাদোলুর। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, তারাবি নামাজ পড়তে আসা অনেক ফিলিস্তিনি নোবেল
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, তারাবি নামাজ পড়তে আসা অনেক ফিলিস্তিনি নোবেল স্যাংচুয়ারি বা হারাম আল শরীফের গেটে জড়ো হয়েছিল। এ সময় ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ এবং মারধর করে। পরবর্তীতে মসজিদে ঢুকতে না পেরে বাইরেই নামাজ আদায় করেন অনেক ফিলিস্তিনি। এদিকে সম্প্রতি মুসলিমদের আল আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাস ধরেই মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তুলকারেম বালাতা ক্যাম্প নাবলুসের পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি দেশটিকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতি করছে বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছিলেন, গৃহীত পদক্ষেপের ফলস্বরূপ নিরপরাধ প্রাণ হারানোর বিষয়ে আরও মনোযোগ দিতে হবে। তবে গাজা ইস্যুতে বাইডেনের দেওয়া এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাইডেনের মন্তব্যকে ভুল বলে অভিহিত করেছেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যদি তিনি বোঝাতে চান যে আমি সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি, সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের ইচ্ছা এবং এটি ইসরায়েলের স্বার্থে আঘাত করছে, তাহলে উভয় ক্ষেত্রেই তিনি ভুল। বরং তার নীতিগুলো ইসরায়েলের বেশিরভাগ জনগণ সমর্থন করেন বলে জানান নেতানিয়াহু। বলেন, হামাসের বাকি সদস্যদের ধ্বংস করার জন্য আমি যে পদক্ষেপ নিচ্ছি তা এদেশের জনগণ সমর্থন করে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ জনগণ আগের মতো ঐক্যবদ্ধ এবং তারা বোঝে ইসরায়েলের জন্য কি ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।